টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নতুন হলিস্টিক নাম্বার অনুসারে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50 সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই যে 3টে সেট আমি করাচ্ছি, এই 3টে সেট তোমাদের রায় মার্টিনের প্রথম 3টি স্কুলের প্রশ্ন এবং তার উত্তর। যেহেতু এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, এবং তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয়া, যেটা গভর্নমেন্ট স্পন্সর্ড, যেটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 212 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এবারেও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস এবং ভূগোলের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো একবার দেখো, এই প্রশ্ন উত্তর শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের নাম্বার বিভাজন কিভাবে হবে। তোমাদের আলো, এখান থেকে থাকবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট থাকবে 10 নম্বর। চুম্বক থেকে 2টো এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 10 নম্বর। তড়িৎ থেকেও একইভাবে চুম্বকের মতো থাকবে 10 নম্বর। তারপরে থাকছে তোমাদের ভৌত পরিবেশ থেকে পরিবেশ বান্ধব শক্তি, এখান থেকেও তোমাদের একইভাবে 10 নম্বরের প্রশ্ন থাকবে, এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য ও কার্যগত প্রক্রিয়া, এখান থেকেও তোমাদের 10 নম্বর থাকবে। মোট এভাবে তোমাদের 5টা চ্যাপ্টার থেকে মোট 50 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। এবার দেখো প্রথমে কি রয়েছে, ফিজিক্যাল সায়েন্স সেকশন। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই জন্য তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দেখো, পুরো বাক্যে উত্তর লিখবে 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি নাকি প্রতিবিম্ব নাকি উপচ্ছায়া? উত্তর হচ্ছে প্রতিকৃতি। পরের প্রশ্ন, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে, ছোট হবে, একই থাকবে নাকি কিছুই হবে না? উত্তর বড় হবে। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয়, এদের মধ্যে কোনটা পরিবেশ বান্ধব শক্তি নয়? উত্তর হচ্ছে জীবাশ্ম। পরের প্রশ্ন, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ নাকি প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা? উত্তর হচ্ছে বিচ্ছুরণ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়? উত্তর হচ্ছে বকখালিতে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। 2টি সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ঠিক আছে, চলে আসছে পরবর্তী স্লাইডে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? উত্তর লিখবে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য সাধারণত তার জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায় 0.84 থেকে 0.86 গুণ হয়। সুতরাং চৌম্বক দৈর্ঘ্য হবে প্রায় 0.5 ইন্টু 0.84, মানে 0.42। এটা আনুমানিক একটা 0.42 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বর দেখো, 2টি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। দেখো 2টি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখানো হয়েছে, তোমরা এবার দেখে নাও। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, এই ছবিটাই তোমরা আঁকবে। পরের প্রশ্ন, অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। দেখো এই যে এই রেখাগুলো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে না, এখানে যেগুলো পড়ছে, এখানে দেখো যে রেখাগুলো পড়ছে সেগুলো হচ্ছে অভিসারী, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে অপসারী। যদি প্রশ্নে আসে অপসারী, তাহলে তোমরা যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো লিখবে, আর যেগুলো অভিসারী, যেগুলো ঢুকছে এর মধ্যে, সেটা তোমরা লিখবে। ঠিক আছে, দেখো আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন, আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর লিখবে আয়নার সামনে দাঁড়ালে পার্শ্বীয়ভাবে বিপরীত এবং অসৎ বিম্ব তৈরি হয়। নেক্সট, প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তর লিখবে একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বক ক্ষেত্র। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো তিনটি। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। তো নিয়মিত প্রতিফলন লিখবে যখন আলো কোনো মসৃণ তলে যেমন আয়নাতে আপতিত হয় তখন আপতিত রশ্মিগুলি সমান্তরালভাবে প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে যায়। আর বিক্ষিপ্ত প্রতিফলন যখন আলো কোনো অমসৃণ তলে যেমন কাগজ, দেওয়াল ইত্যাদিতে আপতিত হয় তখন আপতিত রশ্মিগুলি বিভিন্ন দিকে প্রতিফলিত হয়। এর কারণ হলো অমসৃণ তলের বিভিন্ন বিন্দুতে আপতন কোণ ভিন্ন ভিন্ন হয়। পরের প্রশ্ন, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? উত্তর লিখবে চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কারণ এটি পদার্থের মৌলিক গঠন এবং ইলেকট্রনের গতির উপর নির্ভরশীল। পদার্থের অণুগুলির মধ্যে ইলেকট্রনের স্পিন এবং কক্ষীয় গতির কারণে চৌম্বক মোমেন্ট তৈরি হয়। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই মোমেন্টগুলি সজ্জিত হতে পারে, যা পদার্থকে চৌম্বকীয় বৈশিষ্ট্য প্রদান করে। পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত রেখেও চুম্বকত্ব প্রদর্শন করা সম্ভব। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর লিখবে বর্ণালী হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বিভিন্ন রঙে বিভক্ত হওয়ার ঘটনা। যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন আলোর প্রতিটি তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়। ফলে আলো 7টি রঙে, যেটাকে বেনিয়াসহ বলা হচ্ছে, বিভক্ত হয়ে একটি রঙিন পট্টির সৃষ্টি করে। এই রঙিন পট্টিটি হচ্ছে বর্ণালী নামে পরিচিত। পরের প্রশ্ন, নির্জল কোষ কি? নির্জল কোষ বা ড্রাই সেল হলো এমন এক প্রকার প্রাইমারি তড়িৎ কোষ যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি তরল আকারে না থেকে পেস্ট বা কঠিন আকারে থাকে। সাধারণ টর্চলাইট ব্যাটারি এর একটি উদাহরণ। এর প্রধান উপাদানগুলি হলো দস্তা, যেটা অ্যানোড হিসেবে থাকে, কার্বন, যেটা ক্যাথোড হিসেবে থাকে, এবং অ্যামোনিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পেস্ট, যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে থাকে। পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 3 থেকে 4টি বাক্য উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অনুচুম্বক কি আর চৌম্বক আবেশ কাকে বলে? দেখো দুটো প্রশ্ন আছে। তো অনুচুম্বক কি, তার সংজ্ঞা লিখবে পদার্থের পরমাণুগুলির মধ্যে ইলেকট্রনের স্পিন এবং কক্ষীয় গতির কারণে একটি ক্ষুদ্র চৌম্বক মোমেন্ট তৈরি হয়। এই ক্ষুদ্র চৌম্বক মোমেন্ট যুক্ত পরমাণু বা অণুকে অনুচুম্বক বলা হয়। আচ্ছা, চৌম্বক আবেশ এখানে সংজ্ঞা লেখা আছে, তোমরা একবার দেখে নিও। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা পজ করে তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এবার আমি বেশি উত্তর আমি পড়ছি না, আমি তোমাদের জন্য জাস্ট প্রশ্নগুলো ডিসপ্লে করছি। কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। অথবা বলেছি জৈব শক্তি কাকে বলে, আর পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। 1+2, দেখো জৈব শক্তি কাকে বলে তার পয়েন্ট করে লেখানো হয়েছে। তারপরে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা, সেটাও এখানে পয়েন্ট করে লেখানো হয়েছে। তোমরা একটু দেখে নিও, দিয়ে সুন্দর করে খাতায় লিখে নিও। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে খাতায় লিখে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী স্লাইডে। লৌহ থেকে ঘনমাধ্যমে এবং ঘনমাধ্যম থেকে লৌহ মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখো। দেখো, দেখতে পাচ্ছ, এই উত্তরটা এরকম লিখবে, দিয়ে এই ছবিটা দিয়ে দেবে। ঠিক আছে, সোজা পেনকে বাঁকা দেখানো। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। অথবা দিয়ে বলেছে একটি বদ্ধ বর্তনের রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং একটি তার। দেখো, এটা যতটা পারা যায় তোমার জন্য এটা আনা হয়েছে, একবার দেখে নাও। এটা সুন্দর করে খাতায় এঁকে নেবে। ঠিক আছে, আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? দেখো, ফিউজ তার হলো একটি স্বল্প গলনাঙ্ক বিশিষ্ট সরু তার যা বৈদ্যুতিক বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ থেকে যন্ত্রপাতি সুরক্ষা করার জন্য ব্যবহার করা হয়। আর এটি কেন ব্যবহার করা হয় সেটাও এখানে লেখানো হয়েছে, যদিও এখানেই কিছুটা হিন্টস দেওয়া হয়েছে, কিন্তু কেন ব্যবহার করা হয় যেহেতু 2 নম্বর আছে ওই জন্য একটু বড় করে এখানে লেখানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, অথবা কি আছে, এলইডি কি? এলইডির ব্যবহারের সুবিধাগুলি লেখো।
এলইডি এর পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ আলো বিকিরণকারী ডায়োড। এটি একটি অর্ধপরিবাহী ডায়োড যা তড়িৎ প্রবাহের ফলে আলো উৎপন্ন করে। আর এলইডি ব্যবহারের সুবিধা দেখো, 4টে সুবিধা দেওয়া হয়েছে এখানে, 1, 2, 3, 4, এই 4টে সুবিধা তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু এলইডির ব্যবহারের সুবিধাগুলি তোমরা লেখা হয়ে যাবে। আশা করি তোমরা এলইডি ব্যবহারের সুবিধাগুলি লিখে নিয়েছো। চলে আসছি আমরা পরবর্তী স্লাইডে, লাইফ সায়েন্স। এবার লাইফ সায়েন্স পার্টে ঢুকে যাচ্ছি আমরা। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, পত্রফলকের একটি কাজ লেখো। উত্তর লিখবে, পত্রফলকের একটি প্রধান কাজ হলো স্থলের সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করা। এছাড়াও এটি গ্যাসীয় আদান প্রদান এবং বাষ্পমোচনেও সাহায্য করে। পরের প্রশ্ন, 2 নম্বর, জেকবসন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? উত্তর লিখবে, জেকবসন অর্গান সাপ ও টিকটিকির বিশেষ অঙ্গ। এটি তাদের ঘ্রাণেন্দ্রিয়কে উন্নত করে, যা শিকার খুঁজে বের করতে এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। পরের প্রশ্ন, গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? তো দেখো, গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা তা বোঝার জন্য লাইকেনের উপস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে। কিছু লাইকেন দূষণ সংবেদনশীল এবং দূষিত এলাকায় জন্মায় না। যদি গাছের গুড়িতে লাইকেনের অভাব দেখা যায় তবে তা পরিবেশ দূষণের ইঙ্গিত দিতে পারে। পরের প্রশ্ন, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওআরএস এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন 2টি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর লিখবে, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন 2টি উদ্ভিদের উদাহরণ হলো পলাশ ও শিমুল। পরের প্রশ্ন, অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও। তো অস্থানিক মূল, তার উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা কি? আলু গাছের কন্দ থেকে বের হওয়া মূল, পাথরকুচি পাতার কিনারা থেকে বের হওয়া মূল। তা তোমরা এটার উপর দেখে নিও। পরের প্রশ্নে চলে যাবো আমরা। শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 4টি। মূলের ডগায় টুপির মতো অংশটি হলো মূলত্র। ফুলের ডিম্বাশয় অংশে ফলে এবং ডিম্বাক অংশ বীজে পরিণত হয়। বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে তা হলো H2S। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম পোকা। পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 2টি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্নে চলে আসবো, একটি আদর্শ মূলের কটি অংশ ও কি কি? উত্তর লিখবে, একটি আদর্শ মূলের প্রধান অংশগুলি হলো 5টি। প্রথমে হচ্ছে মূলোত্রাণ, তারপর হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল, তারপরে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, দীর্ঘীকরণ অঞ্চল, শোষণ অঞ্চল আর স্থায়ী অঞ্চল। ঠিক আছে, প্রতিটি পয়েন্ট সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। তোমরা যেমনভাবে লেখানো হয়েছে ঠিক একইভাবে লিখে নেবে। আমি পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। পরের প্রশ্ন, ফেরোমন কি? এঁচড়কে কেন জৈবিক ফল বলা হয়? 1 যোগ 1 আছে, ঠিক আছে। তো প্রথমে দেখো ফেরোমন কি সেটা এখানে লেখানো হয়েছে। তারপরে এঁচড়কে কেন যৌগিক ফল বলা হয় সেটা দেখো নিচে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। দুটোতেই পয়েন্ট করে কিন্তু লেখানো হয়েছে তোমাদের সুবিধার্থে। আশা করি ভিডিওটা পজ করে তোমরা লিখে নিয়েছো। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্নে আছে, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। তো একটি আদর্শ ফুলের পুংকেশরের বিভিন্ন অংশগুলি হলো পরাগধানী, পুংদণ্ড। একটি আদর্শ ফুলের গর্ভকেশরের বিভিন্ন অংশগুলি হলো গর্ভাশয়, গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। ঠিক আছে, প্রতিটি পয়েন্ট সম্বন্ধে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও একবার। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পার্থক্য লিখতে বলেছে যে কোনো 2টি। দেখো, প্রথম পার্থক্যটা কি রয়েছে, মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গম। দেখো কি কি বৈশিষ্ট্যের উপর লেখানো হয়েছে, বীজপত্র, ভ্রূণকাণ্ড এবং উদাহরণ। এই 3টে বৈশিষ্ট্যের উপরে পার্থক্যটা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। চলে আসবো পরবর্তী পার্থক্যতে। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো সকলে। পরেরটা দেখো, 2 নম্বর, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ কি? কি কি বৈশিষ্ট্যের উপর লেখানো হয়েছে দেখো, পরাগরেণুর স্থানান্তর, বাহকের প্রয়োজন, জিনগত বৈশিষ্ট্য আর অভিযোজন। এইসব বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাদের এই যে পার্থক্যটা সেটা লেখানো হয়েছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী পার্থক্যে। ব্যাপন এবং অভিশ্রবণ কি? এটাও পদার্থের চলাচল, ঝিল্লির প্রয়োজন আর দিক, এই 3টে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে পার্থক্যটা লেখানো হয়েছে। ব্যাপন আর অভিশ্রবণের পার্থক্য তোমরা একবার দেখে নাও।
আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে। একক পত্র এবং যৌগিক পত্র এর বৈশিষ্ট্য কি আছে? পত্র ফলকের গঠন, পাক্ষিক মুকুল এবং উদাহরণ, এসব পয়েন্টের উপর বেস করে এটা লেখানো হয়েছে। আচ্ছা, একক পত্রের উদাহরণ কি কি আছে দেখো, আম, জাম, কাঁঠাল। আর যৌগিক পত্রের উদাহরণ আছে নিম, তেঁতুল, গোলাপ। এগুলো হচ্ছে যৌগিক পত্রের উদাহরণ। এবার আসবো পরবর্তী স্লাইডে। নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন দেখো, একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো, আমের বহিস্তক, মধ্যস্তক, অন্তস্তক, বীজ, বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এটাই তোমরা সুন্দর করে এঁকে নেবে খাতায়। পরের প্রশ্নে চলে যাবো। দেখো 2 নম্বর, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো, পত্রাগ্র, উপশিরা, শিরা, পত্রবৃন্ত, উপপত্র, পত্রমূল, মধ্যশিরা, পত্রপ্রান্ত। ঠিক আছে, এইভাবে বিভিন্ন অংশগুলি কিন্তু চিহ্নিত করা হয়েছে। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রায় যে 2 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ নীল নলিনী বিদ্যা মন্দির HS, যেটা আমাদের প্রশ্নবিচিত্রার 213 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর রায়মার্টিনের অল সাবজেক্টের 2টো করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। এইটা শুধুমাত্র পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর সেট চলছে। তুমি যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এই পরীক্ষাটা তো তোমাদের আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তো একবার দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের ভৌত পরিবেশে রয়েছে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি। এছাড়াও তোমাদের জীবন বিজ্ঞানে রয়েছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য ও কার্যগত প্রক্রিয়া। এই চ্যাপ্টার কটা তোমাদের রয়েছে। তো দেখো তোমাদের প্রশ্নোত্তর পর্বটা। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে চলে আসছি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু? পেন্সিল, টেবিল, জ্বলন্ত বাল্ব নাকি বই? উত্তর হচ্ছে জ্বলন্ত বাল্ব। পরের প্রশ্ন, সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো ও। পরের প্রশ্ন, প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো, দেখো, কোবাল্ট নাকি প্লাস্টিক নাকি রবার নাকি কাঠ? উত্তর হচ্ছে কোবাল্ট। পরের প্রশ্ন চলে আসবো, চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় কোথায়? উত্তর হচ্ছে ঠিক 2 প্রান্তে। পরের প্রশ্ন, বাল্বের যে অংশ আলো দেয় সেটি হলো ফিলামেন্ট। নেক্সট, তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় তামা। বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে কোথা থেকে? উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে। পরের প্রশ্নে দেখো কি আছে, একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হলো? উত্তর হচ্ছে জলবিদ্যুৎ। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন কি রয়েছে? এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী? উত্তর হচ্ছে রন্টজেন। পরের প্রশ্ন, ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলা হয়? উত্তর হচ্ছে অশ্বক্ষুর আকৃতির চুম্বক বলা হয়। পরের প্রশ্ন, পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি? উত্তর হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ফিউজ তার। পরের প্রশ্ন, ঠিক বা ভুল নির্বাচন করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন, নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়, এটা ঠিক। পরের প্রশ্ন, একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকের সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, এটা ভুল। পরের প্রশ্ন, এলইডিতে ফিলামেন্ট থাকে না, এটা ঠিক। নেক্সট দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ঠিক। 2 একটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পেরিস্কোপের মধ্যে 2টি সমতল দর্পণ কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর 45 ডিগ্রি। ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে? উত্তর লিখবে প্রচ্ছায়া। আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? উত্তর 45 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক, এই কথাটি সর্বপ্রথম কে বলেন? উত্তর লিখবে উইলিয়াম গিলবার্ট। তড়িতে সুপরিবাহী পদার্থের 2টি উদাহরণ দাও। উত্তর লিখবে তামা এবং রূপো। পরের প্রশ্ন, তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়?
উত্তর লিখবে আধানের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ। পরের প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তর লিখবে পেট্রোলিয়াম অথবা কেরোসিন, যে কোনো একটা লিখলেই হবে। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তর লিখবে মিথেন। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 2 × 8 = 16। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? উত্তর লিখবে আপতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মানও 60 ডিগ্রি হবে, কারণ প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। পরের প্রশ্ন, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। উত্তর লিখবে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি প্রধান পার্থক্য নিচে দেওয়া হলো। যে প্রথমে পার্থক্যের বিষয় কি? প্রতিফলিত রশ্মির দিক। সেক্ষেত্রে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে লিখবে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে যায় এবং সমান্তরাল থাকে। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে লিখবে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিক থেকে বিচ্ছুরিত হয়, অর্থাৎ রশ্মিগুলি সমান্তরাল থাকে না। আর যদি পার্থক্যের বিষয় পৃষ্ঠের প্রকৃতি হয়, সেক্ষেত্রে নিয়মিত ক্ষেত্রে লিখবে মসৃণ ও পালিশ করা পৃষ্ঠে ঘটে, যেমন আয়না। আর বিক্ষিপ্ত খসখসে বা অসমতল পৃষ্ঠে ঘটে, যেমন কাগজ বা দেওয়াল। পরের প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখো। তো উত্তর লিখবে চুম্বকের প্রধান ধর্মগুলি হলো আকর্ষণ ক্ষমতা, দিক নির্দেশক ক্ষমতা এবং মেরুধর্ম। হ্যাঁ, প্রত্যেকটা ধর্মের সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাবো। কোনো চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হয়? উত্তর লিখবে চুম্বককে গরম করলে বা হাতুড়ি দিয়ে পিটালে অথবা বারবার নিচে ফেলে এর চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, ফিউজ তারের কার্যনীতি লেখো। ফিউজ তার একটি নির্দিষ্ট গলনাঙ্কের পদার্থ দিয়ে তৈরি হয়। তড়িৎ বর্তনীতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গেলে এবং বর্তনী ছিন্ন করে দেয়। এর ফলে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জামগুলি নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি? উত্তর লিখবে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি করা হয় কারণ টাংস্টেনের গলনাঙ্ক অত্যন্ত উচ্চ হওয়ায় এটি উচ্চ তাপমাত্রায় সহজেই গলে যায় না এবং উজ্জ্বল আলো বিকিরণ করতে পারে। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে যে শক্তি ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং যা অফুরন্ত, তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎসগুলি সাধারণত নবীকরণযোগ্য, দূষণমুক্ত এবং জীবাশ্ম জ্বালানির মতো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে না। পরের প্রশ্ন, স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন 3টি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। 1, গাড়িতে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয়। 2, বাড়িতে কেরোসিন ব্যবহার করা হয় আলো জ্বালানোর ক্ষেত্রে বা স্টোভে রান্না করার ক্ষেত্রে। 3 নম্বর, ইটভাটায় বা কারখানায় কয়লা ব্যবহার করা হয় তাপ শক্তি উৎপন্নের ক্ষেত্রে। পরেরটা দেখো, লাইফ সায়েন্সে চলে আসছি আমরা। ফিজিক্যাল সায়েন্স পার্ট কমপ্লিট হলো, এবার লাইফ সায়েন্সে দেখো। প্রথমে কি রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন দেখো, একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো। উত্তর লিখবে বৃত্তি। পরের প্রশ্ন, নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে। পরের প্রশ্ন, একটি একবীজপত্রী বীজের উদাহরণ হলো ধান। ঠিক বা ভুল নির্বাচন করো। বলেছে পর্ব ও পর্বমধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে, এটা ঠিক। তারপরটা কি আছে দেখো, 2 একটি শব্দে উত্তর দাও। 1 × 2 = 2। উদ্ভিদের পাতার প্রধান কাজ কি? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। একটি সম্পূর্ণ ফুলের 4টি স্তবকের নাম লেখো। উত্তর লিখবে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। পরের প্রশ্ন, 2 থেকে 3টে বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্নে চলে যাবো। উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কি কি কাজে লাগে? উত্তর লিখবে উদ্ভিদের মূল থেকে আমরা খাদ্য যেমন আলু, গাজর হিসেবে ব্যবহার করি। এছাড়াও এটি মাটিকে শক্ত করে ধরে রেখে ভূমিক্ষয় রোধে সাহায্য করে এবং কিছু মূল ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? উত্তর লিখবে স্বপরাগযোগ হলো যখন কোনো ফুলের পরাগরেণু সেই একই ফুলের বা একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। ইতর পরাগযোগ হলো যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন, আমকে কেন সরল ফল বলা হয়? আমের গঠনের কয়েকটি অংশ দেখা যায়। উত্তর লিখবে আমকে সরল ফল বলা হয় কারণ এটি একটিমাত্র ফুলের একটিমাত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়। আমের গঠনের প্রধানত 3টি অংশ দেখা যায়, ত্বক, শ্বাস এবং আটি। আচ্ছা, তোমাদের এর আগে যে ভিডিওটা আমি করিয়েছি সেখানে তোমাদের
আমের ব্যবচ্ছেদ তোমাদেরকে দেখিয়েছি, আমের ছবিটা। তোমরা যদি আমের ছবি দরকার হয় সেই ভিডিও থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 213 নম্বর পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থেকে 50 সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দুটো স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের এক সেট সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি, সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এর শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। সিলেবাসে তোমাদের যেটা রয়েছে ভৌত পরিবেশ আলো, ভৌত পরিবেশ চুম্বক, ভৌত পরিবেশ তড়িৎ, ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি, আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈশিষ্ট্য কার্যগত প্রক্রিয়া, এটা জীবন বিজ্ঞানের। তো এইভাবে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, জীবন বিজ্ঞান থেকেও 10 নম্বর প্রশ্ন আসবে। মোট 50 নম্বর পরীক্ষা তোমাদের হবে। তো দেখো, তোমাদের যে প্রথম যে প্রশ্ন দেখো কি আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন কি আছে দেখো। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর লিখবে তেল মাখানো কাগজ বা ঘষা কাচ হলো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। উত্তর লিখবে তড়িৎ চুম্বক ইলেকট্রিক ঘন্টা, লাউড স্পিকার এবং ভারী লোহার জিনিস তোলার জন্য ব্যবহৃত ক্রেনে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। উত্তর লিখবে দেওয়াল বা কাগজের উপর আলোর প্রতিফলন হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের একটি উদাহরণ। নেক্সট, চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? উত্তর লিখবে 0.86 গুণ। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? উত্তর লিখবে টাংস্টেন। নেক্সট, আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? উত্তর লিখবে আমাদের রাজ্যে দীঘার কাছে বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন চলে যাব, পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায়? উত্তর লিখবে যে শক্তি ব্যবহারের ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং যা অফুরন্ত তাকে পরিবেশ বান্ধব শক্তি বলে। এই শক্তির উৎসগুলি নবীকরণযোগ্য এবং জীবাশ্ম জ্বালানির মতো দূষণ সৃষ্টি করে না। পরের প্রশ্ন, ফিউজ তার ব্যবহার করা হয় কেন? উত্তর লিখে বৈদ্যুতিক বর্তনীতে শর্ট সার্কিট বা অতিরিক্ত লোডের কারণে যখন মাত্রাতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন ফিউজ তার গলে গিয়ে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম ও বাড়ি আগুন লাগার হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, বর্তমান বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন? উত্তর লিখবে এলইডি লাইট প্রচলিত বাল্বের তুলনায় অনেক কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বেশি আলো দিতে পারে, যার ফলে বিদ্যুতের খরচ বাঁচে। এছাড়াও এলইডি লাইট দীর্ঘস্থায়ী হয় এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর, তাই বর্তমানে এটি বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এবার দেখো, একটি মুক্ত বর্তনীর চিত্র অঙ্কন করতে হবে, তাই বলেছে। একটি মুক্ত বর্তনী হলো এমন একটি বৈদ্যুতিক বর্তনী যেখানে বিদ্যুতের প্রবাহ পথ কোথাও বিচ্ছিন্ন থাকে। এর চিত্র আঁকলে দেখা যাবে যে ব্যাটারি, বাল্ব ইত্যাদি উপাংশগুলি তার দিয়ে যুক্ত থাকলেও একটি সুইচের মাধ্যমে বর্তনীটি খোলা অবস্থায় রয়েছে, ফলে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। দেখো, মুক্ত বর্তনীর ছবি এখানে আঁকা হয়েছে, দেখো। তোমরা এইভাবে সুন্দর করে ছবিটা এঁকে নেবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? উত্তর লিখবে কোনো চুম্বকের ঠিক মধ্যবর্তী অঞ্চলে যেখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় শূন্য থাকে সেই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়। চুম্বকের মেরুগুলির তুলনায় এই অংশের আকর্ষণ অনেক কম হয়। পরের প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর লিখবে সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তা বেঁকে গিয়ে 7টি ভিন্ন রঙে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙে বিভক্ত হয়ে যায়। আলোর এই 7টি রঙের সম্ভারকেই বর্ণালী বলা হয়। পরের প্রশ্ন, দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে। বাম পক্ষে আছে চৌম্বক দৈর্ঘ্য, সৌরকোষ, প্রাকৃতিক বর্ণালী, তারের পাক সংখ্যা বৃদ্ধি, এলইডি। আর ডান স্তম্ভে কিছু আছে, তো কোনটা কোনটা মিল হবে দেখো। চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে যেটা মিল হবে উত্তর ও দক্ষিণ মেরুর সংযোগ রেখাংশের দৈর্ঘ্য, অর্থাৎ সি। সৌরকোষের সঙ্গে মিল হবে ই, সোলার কুকার। প্রাকৃতিক বর্ণালী এর সঙ্গে মিল হবে ডি, রামধনু। তারের পাক সংখ্যা বৃদ্ধি এর সঙ্গে মিল হবে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি। এলইডি এর সঙ্গে মিল হবে তড়িৎ শক্তির আলোক ও তাপ শক্তিতে রূপান্তর।
ঠিক আছে, এবার দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন দেখো কি আছে। সমতল আয়নার সম্মুখে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি যদি আপতিত রশ্মি আয়নার উপর লম্বভাবে আপতিত হয়। পরের প্রশ্ন, চুম্বকের নিশ্চিত পরীক্ষা হলো, উত্তর কি লিখবে? দেখো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন দেখো, একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠনের চিত্র অঙ্কন করো। তো উত্তর লিখবে, একটি বিস্তৃত আলোক উৎসের সামনে অস্বচ্ছ বস্তু রাখলে পর্দার কেন্দ্রে গাঢ় অন্ধকার প্রচ্ছায়া এবং তার চারপাশে হালকা অন্ধকার উপচ্ছায়া গঠিত হয়। প্রচ্ছায়া অঞ্চলে কোনো আলোক পৌঁছায় না, কিন্তু উপচ্ছায়া অঞ্চলে উৎসের কিছু অংশ থেকে আলো পৌঁছায়। দেখো তার চিত্র এখানে আঁকা হয়েছে, তোমরা এইভাবে কিন্তু এঁকে নেবে ছবিটা। ঠিক আছে, পরের প্রশ্ন, সুচিত্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য লেখো। সুচিত্র ক্যামেরার দুটি বৈশিষ্ট্য হলো, 1, আলো সরলরেখায় চলে, এই ধরনের কাজে লাগিয়ে সুচিত্র ক্যামেরা তৈরি হয়। 2, ছিদ্রের আকার খুব ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে কিন্তু বড় হলে অস্পষ্ট হবে। 3, আলোর অবাঞ্ছিত প্রতিফলন যাতে প্রতিকৃতিকে অস্পষ্ট করে দিতে না পারে সেজন্য ক্যামেরার ভেতর ও বাইরের দেওয়াল কালো রং করা হয়। 4, এটি বস্তুর অবশিষ্ট প্রতিকৃতি সৃষ্টি করে। পরের প্রশ্ন, সাধারণ চুম্বক ও তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর লিখবে, সাধারণ চুম্বক একটি স্থায়ী চুম্বক যার চুম্বকত্ব নির্দিষ্ট থাকে। অন্যদিকে তড়িৎ চুম্বক একটি অস্থায়ী চুম্বক যার চুম্বকত্ব কেবল বিদ্যুৎ প্রবাহ থাকাকালীন থাকে। সাধারণ চুম্বকের শক্তি পরিবর্তন করা যায় না, কিন্তু তড়িৎ চুম্বকের শক্তি বিদ্যুৎ প্রবাহের মাত্রা পরিবর্তন করে পরিবর্তন করা যায়। এবার দেখো 4 দাগের প্রশ্ন, জৈব পদার্থ থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করা ব্যবস্থা করা হয়। উত্তর লিখবে, জৈব পদার্থ যেমন গোবর, পচা পাতা ইত্যাদি বায়োগ্যাস প্ল্যান্টের বিশেষ প্রকোষ্ঠে রাখা হয়। সেখানে অক্সিজেনবিহীন পরিবেশে অণুজীবের পচনের ফলে মিথেন ও কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত বায়োগ্যাস উৎপন্ন হয়, যা পাইপের মাধ্যমে সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 5, প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায়। উত্তর লিখে, প্রাইমারি সেল হলো সেই ধরনের কোষ যা একবার ব্যবহার করার পর বাতিল করে দিতে হয়, কারণ এদের রাসায়নিক বিক্রিয়া বিপরীতমুখী নয় এবং এদের রিচার্জ করা যায় না। অন্যদিকে সেকেন্ডারি সেল হলো সেই ধরনের কোষ যা ডিসচার্জ হয়ে যাওয়ার পরও বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে পুনরায় চার্জ করে বারবার ব্যবহার করা যায়। পরের প্রশ্ন দেখো, লাইফ সায়েন্স পার্টে ঢুকে যাচ্ছি আমরা। লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম যে প্রশ্ন আছে, সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 3টি। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে, মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরেই অবস্থিত রোয়া রোয়া জায়গাটির নাম হলো, উত্তর হবে মূলরম অঞ্চল। বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়, অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুলের বীজে, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম যে প্রশ্ন চলে যাবো, দেখো 1 গুণ 2 সমান 2 আছে। কলা পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। উত্তর লিখবে, কলা পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। পরের প্রশ্ন, ভুট্টা বীজের খাদ্য ড্যাশের মাধ্যমে জমা থাকে। উত্তর লিখবে, ভুট্টা বীজের খাদ্য শস্য যা এন্ডোস্পার্ম নামে পরিচিত এর মধ্যে জমা থাকে। বাক্যটি সত্য বা মিথ্যা নির্বাচন করা। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা মিথ্যা। তারপরে স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা সত্য। এবার একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি আছে, ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি। উত্তর লিখবে, গর্ভপত্র। পরের প্রশ্ন, বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলা হয়। উত্তর লিখবে, টেসলা। নেক্সট, কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর। উত্তর লিখবে, কাণ্ডের। এবার নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। ঠিক আছে, দেখো চলে যাবো আমরা প্রথম যে প্রশ্ন আছে, কোনটি কাণ্ড ও কোনটি কাণ্ড নয় লেখো। দেখো কাণ্ড হচ্ছে আলু আর কচু, কাণ্ড নয় হচ্ছে মূলো আর সজনে ডাঁটা। ঠিক আছে, নেক্সট,
স্তম্ভমূল এবং ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদ্ভিদের নাম লেখো। স্তম্ভমূল দেখা যায় বট গাছে, ঠেসমূল দেখা যায় কেয়া গাছে। নেক্সট, অঙ্কুরোদ্গমের শর্তগুলির নাম লেখো। উত্তর লিখবে অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, অক্সিজেন এবং উপযুক্ত উষ্ণতা। নেক্সট, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4 × 1 = 4। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে 3টি বিষয়ে পার্থক্য লেখো। কোন কোন বিষয়ে? বাহকের প্রয়োজনীয়তা, পরাগরেণুর অপচার, স্থায়ী অঞ্চল এবং মূলত্রর কাজ লেখো। ঠিক আছে, তো দেখো স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। বাহকের প্রয়োজনীয়তা, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না বা কম হয়, কিন্তু ইতর পরাগযোগে বাহক অত্যাবশ্যক। আর পরাগরেণুর অপচয়, এই পয়েন্টে যদি লিখি সেক্ষেত্রে আমরা লিখবো স্বপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, কিন্তু ইতর পরাগযোগে অপচয় বেশি হয়। আর যেহেতু 3টে পার্থক্য বলেছে সেক্ষেত্রে অন্য একটি পার্থক্য কি হবে, স্বপরাগযোগে নতুন প্রজাতির উৎপত্তি হয় না, কিন্তু ইতর পরাগযোগে নতুন প্রজাতির উৎপত্তিতে সাহায্য করে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, স্থায়ী অঞ্চল এবং মূলত্রর কাজ, ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল। তো স্থায়ী অঞ্চলের কাজ হচ্ছে জল ও খনিজ লবণ শোষণ করা এবং গাছকে মাটির সাহায্যে আটকে রাখা। আর মূলত্রর কাজ হচ্ছে মূলের বর্ধিষ্ণু অঞ্চলকে মাটির ঘর্ষণ থেকে রক্ষা করা। ঠিক আছে, চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো অথবা দিয়ে যেটা প্রশ্নটা আছে, অভিস্রবণ এবং ব্যাপনের মধ্যে প্রধান তিনটি বিষয়ে পার্থক্য লেখো। তো পর্দার উপস্থিতি, সঞ্চারিত অণুর প্রকৃতি, এই দুটো বিষয় থাকছে, আর একটা বিষয়ে পার্থক্য লিখতে হবে। তারপরে আছে দেখো পার্ট আছে ওআরএস এর পুরো নাম কি, আমের খাদ্যোপযোগী অংশটি ফলের কোন স্তর, 2 + 1 + 1। তো অভিস্রবণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য, পর্দার উপস্থিতি যদি পয়েন্ট করি সেক্ষেত্রে হবে অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, কিন্তু ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না। আর সঞ্চারিত অণুর প্রকৃতি, এক্ষেত্রে যদি আমি লিখি সেক্ষেত্রে আমি লিখবো অভিস্রবণে কেবল দ্রাবকের অণু চলাচল করে, কিন্তু ব্যাপনে দ্রাবক ও দ্রাব উভয়ের অণু চলাচল করতে পারে। আর অন্য একটি পার্থক্য কি হবে, অভিস্রবণ শুধুমাত্র তরল মাধ্যমে ঘটে, কিন্তু ব্যাপন কঠিন, তরল ও গ্যাসীয়, এই 3টি মাধ্যমেই ঘটে। আচ্ছা, ওআরএস এর পুরো নাম কি জানতে চেয়েছে। ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আমের খাদ্যোপযোগী অংশটি ফলের কোন স্তর, উত্তর লিখবে মধ্যস্তর বা মেসোকার। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নে যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের জন্য আমি আরো অনেক কটা সেটের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আগে কিন্তু তোমরা বইটা ভালো করে খুঁটিয়ে পড়ো, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর করতে যাও। বইটা খুঁটিয়ে পড়লেই দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তার সঙ্গে আমি কিছু সাজেশন সেট আনবো, সেগুলো কিন্তু ভালো করে অবশ্যই করবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।